করছি বাংলা বলছে ডক্টর বনাম ডক্টর, আরো নির্দিষ্টভাবে বললে জুনিয়র ডক্টর বনাম জুনিয়র ডক্টর। গত বেশ কিছুদিন যাবতই আমরা দেখছি এবং আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ময়দানে আরো একবার ডক্টর বনাম ডক্টর। কবে? আরজিকর কাণ্ডের ঠিক 3 মাসের মাথায় একদিকে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট, যারা আন্দোলনকারীদের একদম সামনের সারিতে ছিলেন, তাদের ডাকে আজকে যেমন মিছিল, তাদের ডাকে কোট আনকোট জনতার চার্জশিট। অন্যদিকে তাদের কনভেনশন আমরা যেমন দেখছিলাম, তেমনি এবার পাল্টা কনভেনশন, পাল্টা গণকনভেনশন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের। যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এই আন্দোলনকারী যারা জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের বিরুদ্ধে তোপ দেগেছেন গত সপ্তাহ দুয়েক ধরে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে অভয়া বা তিলোত্তমার বিচার, সেটা তো পেছনের সারিতে চলে গেছেই এই আন্দোলনের। আমরা মনে করি না যে বিচার ব্যবস্থায় পেছনের সারিতে চলে গেছে, না, কারণ বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের সম্যক ধারণা রয়েছে। আমরা জানি যে শিয়ালদা কোর্টে চার্জ গঠন হয়েছে এবং 11ই নভেম্বর থেকে প্রতিদিন সেখানে শুনানি হবে। কিন্তু এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা মনে করছেন যে বিচার ব্যবস্থা যে দিকে যাচ্ছে, বিচার ব্যবস্থার আঙিনায় এই মামলা যেদিকে যাচ্ছে সেটা তাদের না পছন্দ। এবং সিবিআই তো বটেই, কলকাতা পুলিশ তো ছেড়েই দিলাম, সুপ্রিম কোর্ট সম্পর্কেও খুব আশ্চর্যজনকভাবে তাদের অনাস্থা দেখা গেছে। আর এবার তারা জনতার চার্জশিট, কিছুক্ষণ আগে তারা পেশ করেছেন জনতার চার্জশিট। জনতার চার্জশিট কি? তাহলে কি বিচার ব্যবস্থার উপর তাদের আস্থা নেই? আমরা চাই বা না চাই, হাজার একটা প্রশ্ন থাক না কেন, কিছু এজেন্সি রয়েছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, যাদের দ্বারা যে কোনো অপরাধের ক্ষেত্রে তদন্ত হয় এবং তারপর যে সমস্ত তথ্য প্রমাণ তার নিরিখে আদালত সেই মামলার ভার্ডিক্ট দেন। কিন্তু এতে কারো প্রতি যদি ভরসা না থাকে, তাহলে ঠিক কি ধরনের বিচার তারা চাইছেন? প্রাইভেট ডিটেকটিভ দিয়ে বিচার করে জনতার চার্জশিট, নাকি ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো ভাইরাল হচ্ছিল, সোমা মুখার্জি বলছি, আমি সোমা বলছি, 150 গ্রাম বীর্য, এই সমস্ত থিওরির উপর ভিত্তি করে জনতার চার্জশিট? এ প্রশ্ন উঠছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক অনির্বাণ ব্যানার্জি, বিজেপির পক্ষ থেকে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন, এবং যোগ দেবেন বিশিষ্ট ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর এবং যিনি নিজে পেশায় ডক্টরও, কমলেশ্বর মুখার্জি কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। কমলেশ্বর এবং সম্বিত, আমি শুরুতে আপনাদের দেখাবো রাজপথে জনতার চার্জশিট কি। এটা জনতার মতামত, রাজপথে আদালত। আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা 3 মাস, 90 দিনের মাথায় পেশ হলো জনতার চার্জশিট। রাজপথে জনতার চার্জশিট পেশ করলেন জুনিয়র ডাক্তাররা। কি এই জনতার চার্জশিট? উদ্যোক্তা অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ 80টি সংগঠন রয়েছে এই মঞ্চে। আরজিকরের মূল ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামে প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই। একজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব কিনা সেই প্রশ্ন তুলে এবং সঞ্জয়ের সাম্প্রতিক দাবির প্রেক্ষিতে এই জনতার চার্জশিট। মানে ওই বিদ্রোহের বলুন বা প্রতিবাদের বলুন, গান হবে, কবিতা হবে, কথা হবে, নাটক হবে, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে মানুষ কি ভাবছে, মানুষ কাদেরকে ভাবছে যে তারা দোষী, এটাকেই আমরা বলছি মানুষের চার্জশিট। এখানে উঠে আসছে একাধিক গুরুতর প্রশ্ন। একটি তদন্তাধীন মামলা, তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে, চলছে বিচার প্রক্রিয়া। এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের মতামত জানিয়ে জনতার এই চার্জশিট পেশ? প্রশ্ন 1, তবে কি বিচার ব্যবস্থার উপরে আস্থা নেই? প্রশ্ন 2, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রকাশ্যে এলো কি? প্রশ্ন 3, জনতার চার্জশিটের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা? প্রশ্ন 4, কোনো এক গোষ্ঠীর মতামত সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস?
সংশ্লিষ্ট মহলের মতে তদন্তাধীন এবং বিচারাধীন বিষয়ে জনতার চার্জশিট আইন হাতে তুলে নেওয়ারই আর এক ধরন। চোর সন্দেহে গণপিটুনি বা খাপ পঞ্চায়েতের মতো বিষয়ের সঙ্গে এই জনতার চার্জশিটের তেমন কোনো ফারাক আছে কি? শুধু জুনিয়র ডাক্তার বা অসংগঠিত কিছু গোষ্ঠীর মধ্যেও এটি সীমাবদ্ধ ছিল না। বামফ্রন্টের তরফে কর্মী সমর্থকদের এই কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা দেওয়া হয়। কিভাবে একটি রাজনৈতিক দল এমন উদ্যোগে সামিল হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি শনিবার নাগরিক মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আয়োজিত হলো রক্তদান শিবির, দ্রোহের গ্যালারি, পাল্টা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, স্টার থিয়েটারে গণকনভেনশন। আমরা যারা জুনিয়ররা দাঁড়িয়ে আছি তাদেরকে নবান্নে সবার সামনে তুলে আঙুল দেখিয়ে বলা হলো যে এরা নোটোরিয়াস ক্রিমিনাল। এটা কি ক্রাইম নয়? এটা ক্রাইম। এবং অনিকেত মাহাতো কে আমরা বলেছিলাম যে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, তার বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করব। এদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিল নিয়ে তোপ কুণাল ঘোষের। আরটি করে নির্যাতিতার নামে কোটি টাকা তুলে নিয়ন্ত্রণ করছে জেডিএফ। ফ্রন্ট হেল্পলাইন ঘোষণা করুক, তহবিল নির্যাতিতার বাবা মার হাতে তুলে দিতে হবে, দাবি তৃণমূলের তার। যদিও কুণালের এই দাবির পাল্টা আক্রমণ শানিয়েছেন ডাক্তাররা। সমালোচনায় সিপিএম, বিজেপি। এখন জেডিএফ যদি দাবি করে যে কুণালের যত সম্পত্তি আছে, তৃণমূলের যত সম্পত্তি আছে, ইলেকট্রাল বন্ডের মারফত যা পেয়েছে, চাকরি বিক্রি করে যা পেয়েছে, কয়লা বিক্রি করে যা পেয়েছে, সব টাকাটা দিয়ে দিক তারা কোন একটা অনাথ আশ্রমকে, কুণাল দেবে? কুণাল ঘোষকে ধন্যবাদ। এ ধরনের মন্তব্য করে কার্যত তিনি আন্দোলনকে প্রতিহত করবার পরিবর্তে আন্দোলনে আরো রসদ সংগ্রহ করছেন। এতে আন্দোলন আরো বাড়বে। তৃণমূল কংগ্রেস কিভাবে প্রতিবাদকে, সমালোচনাকে দেখে, কিভাবে সমাজকে দেখার চেষ্টা করে, সেটাই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কুণাল ঘোষ তার ওই এক্স হ্যান্ডেলে টুইটের মাধ্যমে তুলে ধরেছেন। উনি ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, কিন্তু আন্দোলন আরো তীব্রতর হবে তার এই টুইটের কারণে। এর জন্য তাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের ফান্ডিং এর উৎস কি কে এটা লুকোনোর কিছু নেই। আপনাদের সবার সামনে, মিডিয়ার সামনেই সাধারণ মানুষ আমাদের এই ফান্ডিং করেছেন এবং তার গোটা অডিট বলুন, হিসাব বলুন আমাদের কাছে রয়েছে, যথাসময়ে আমরা দেব। 11ই নভেম্বর থেকে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে। আপাতত সেদিকে নজর সব মহলের। কলকাতা টিভি। এই জনতার চার্জশিট কি? আমাদের কাছে সেই জনতার চার্জশিট এসে পৌঁছেছে। আমি একটু দেখাবো 4 পাতার সেই চার্জশিট, যাতে বিভিন্ন ইস্যু বলা হচ্ছে, যাতে বলা হচ্ছে যে 3 মাস কেটে গেছে রাজ্য পুলিশের হাত থেকে আদালতের নির্দেশে তদন্তের ভার সিবিআই এর হাতে, ইত্যাদি ইত্যাদি। আরজিকর হাসপাতাল, সন্দীপ ঘোষ এবং ক্ষমতার দৌড়, সঞ্জয় রায় এবং তার পিছনের ছায়া, হাসপাতাল কর্তৃপক্ষ, পোস্টমর্টেম এবং পুলিশের তদন্ত। পোস্টমর্টেম নিয়ে আমরা যদিও দেখেছি যে পোস্টমর্টেমের সময় তথ্য লোপাট হয়েছে, এমন কথা সিবিআই বলেনি, কিন্তু সিবিআইকেও তো তারা বিশ্বাস করছে না। বলছেন সিবিআই তদন্ত ও তার ফাঁক ফোকর, এই হেডার দিয়ে আবার অনেক কিছু তারা লিখেছেন। স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ মাফিয়া, দুর্নীতির সিন্ডিকেট, গণতন্ত্র বনাম শাসকের স্বেচ্ছাচার। শেষ কথা, আবার শেষ কথার পরেও বলেছেন তারা শেষ কথার পরের কথা। এই শেষ কথার পরের কথায় আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আমি শেষ কথার পরের কথাটাই পড়ি। অভয়া হত্যার পরপরই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রকাশ্যে বলেছিলেন অভয়কে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। কাদের হাত থেকে কিভাবে বাঁচাবার চেষ্টা করেছিলেন এ কথার রহস্য কবে উদ্ঘাটন হবে? দায়সারাভাবে ধীর গতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রমাণ লোপাটের কথা আদালতে জানিয়েও তারা আজ অবধি কে বা কারা কোন কোন প্রমাণ লোপাট করেছে তার কোনো সদুত্তর দেয়নি। তারা কি কাউকে বাঁচাবার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে তারা স্বাস্থ্য বলছেন ভয় ও দুর্নীতি চক্রের হোতা স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দফতরের সর্বোচ্চ কর্তা এবং মন্ত্রীর বিরুদ্ধে তাই দেওয়া হচ্ছে জনতার চার্জশিট। স্বরাষ্ট্র দফতরের সর্বোচ্চ কর্তা এবং মন্ত্রী, অর্থাৎ যার সঙ্গে তারা নবান্নে 2 ঘন্টা 7 মিনিটের মিটিং করে এলেন, সেই মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে, চার্জশিটে তার দিকেও তারা আঙুল তুলছেন। আমি এখানেই অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, দেখুন, তাদের চার্জশিটে
তারা সঞ্জয় রায় যে প্রধান অভিযুক্ত এটা এক প্রকার স্বীকার করে নিয়েছেন, মোটামুটি স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছেন। অথচ বাইরে তারা এতদিন ধরে বলে আসছেন যে একা সঞ্জয় রায় কি করেছে, সঞ্জয় রায় ছাড়া আরো অনেকে ছিল ইত্যাদি ইত্যাদি। সেই চার্জশিট যখন আপনারাই পেশ করলেন, আজকে জনতার চার্জশিট যখন পেশ করেছেন, আশা করি ভবিষ্যতে জনতার পুলিশ, জনতার সিবিআই, জনতার কোর্ট, জনতার জেল, জনতার ফাঁসি এরকম এগুলো আপনারা করবেন, নিশ্চয়ই করবেন। কিন্তু চার্জশিট যখন পেশ করেইছেন, চার্জশিটে না প্রশ্ন তোলা হয় না, এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। পুলিশ বা সিবিআই যখন চার্জশিট জমা দেয় তারা প্রশ্নের উত্তর দেয়, তারা প্রশ্ন তোলে না। আপনারা প্রশ্ন তুলে বলছেন আমি চার্জশিট দিয়েছি। মানে আপনারা হতে পারে আপনারা জয়েন্টে ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, আমাদের থেকে অনেক বেশি মেধাবী আপনারা, কিন্তু আইন আদালত এবং সাধারণ যুক্তিবোধ আপনাদের না, আপনারা ফেল করবেন যদি কোনো পরীক্ষা আপনাদের নেওয়া হয়। খুব খারাপ লাগছে এটা আমার বলতে, কারণ এটা তো আমরা কেউ ব্যক্তিগত শত্রুতা নেই। রাজনৈতিক অবস্থান নানা লোকের নানা রকম থাকতে পারে, যারা আন্দোলন করছেন তাদের মধ্যেই যুধান সব রাজনৈতিক প্রতিপক্ষরা রয়েছে নিজেদের মধ্যেই, সেখানে কোনো তৃণমূল কংগ্রেস নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন জনতার নামে একটা চার্জশিট পেশ করলেন, আদৌ জনতার কত শতাংশ আজকের দিনে 14ই আগস্ট থেকে যদি আমি শুরু করি, সেদিন রাত দখলের যে কর্মসূচি, সেদিন থেকে সেই রাত থেকে শুরু করে আজকে 3 মাসের কাছাকাছি জনতার সেই অংশ মোটেই আপনাদের সঙ্গে নেই বলে আমার ধারণা। তবুও জনতার নামে যখন আপনারা চালালেন, চার্জশিটে প্রশ্ন কেন করলেন? আর প্রশ্ন যখন করলেন উত্তরটা আপনারাই দিতে পারতেন। যেমন আপনারাই বলেছেন যে সন্ধ্যেবেলার পর পোস্টমর্টেম করার নিয়ম নেই, একটু তো পড়াশোনা করতে পারতেন। পোস্টমর্টম করার নিয়ম নেই এটা সর্বৈব মিথ্যা কথা, সাধারণভাবে করা যায় না, কিন্তু এক্সেপশনস আর দেয়ার। ইউনিয়ন হোম মিনিস্ট্রির যে ডিরেক্টিভটাতে এই পোস্টমর্টম সংক্রান্ত ডিরেক্টিভটা রয়েছে, সম্ভবত 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে কোন পরিস্থিতিতে সন্ধ্যের পরেও করা যায়। এবং গোটা এই 9ই আগস্টে সারাদিন ধরে যা ঘটনা ঘটেছিল, এরা বারবার একটা জিনিস ভুলে যান যে পুলিশ বা হাসপাতালের লোক বাদ দিয়েও যারা তাদের মতে এইসবের সঙ্গে পরোক্ষে বা প্রত্যক্ষে জড়িত, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, ইনকোয়েস্টের সময় ছিলেন, অটপসির সময় ছিলেন, তার নামে চার্জশিট দিতে পারতেন। তো তিনিও সঞ্জয় রায়ের সঙ্গে জড়িয়ে আছেন কি সন্দীপ ঘোষের সঙ্গে জড়িয়ে আছেন, কিংবা তিনিও তৃণমূলের বলতে পারতেন। তো সেখানে সাহসটা কোথায় গেল? তখন শুকিয়ে যাচ্ছে কেন? যদি এতই আপনার শির দ্বারা উপহার দেওয়ার আপনাদের এত বাতিক থাকে, বিনীত গোয়েলকে দিলেন, যান না গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যিনি মাথা, ধরা যাক আমাদের এক্ষেত্রে শিয়ালদা কোর্টের যিনি এসিজিএম স্যার রয়েছেন, তাকে গিয়ে দিন তো দেখি কত সাহস। তার যিনি মাথা হাইকোর্টের চিফ জাস্টিস, তাকে গিয়ে দিন তো পারবেন। ডিওয়াই চন্দ্রচূড়কে দিয়ে এলেন না কেন? সুপ্রিম কোর্টেও তো ভরসা নেই। আসলে যেটা আপনারা করছেন, গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা প্রথম থেকেই রয়েছে। গোটা প্রক্রিয়ায় যদি তদন্ত নামে তথ্য প্রমাণ লোপাট কেউ করে থাকেন, যদি পুলিশ করে থাকেন, আপনারাও সক্রিয়ভাবে তাতে ছিলেন। এ নিয়ে আমার বলতে কোনো বাধা নেই, আমি আগেও বলেছি আবারও বলছি। যদি সেমিনার হলের পাশের ঘর ভাঙাটা তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, আপনারাও ছিলেন। যদি পোস্টমর্টেমে কোনো গন্ডগোল হয়ে থাকে, তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, আপনারাও সেখানে ছিলেন। ইনকোয়েস্টের সময় সেখানেও আপনারা ছিলেন বলেই অনেকে বলছেন। অর্থাৎ গোটা জিনিসটার মধ্যে আপনাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে আপনারাও করেছেন, আর যদি আপনারা না করে থাকেন তাহলে কলকাতা পুলিশও করেনি। আমি আসবো আপনার কাছে, ইতিমধ্যে কমলেশ্বর দা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি কমলেশ্বর দার কাছে আসবো। কমলেশ্বর দা, আজকে 3 মাস অতিক্রান্ত এই মর্মান্তিক, ভয়াবহ, নারকীয়, কোনো বিশেষণ যথেষ্ট নয় যে ঘটনাটা আরজি করে হয়েছে, এবং ডেফিনেটলি তাই নিয়ে সরকারকে যে অনেকগুলো প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং হবে, এটাই স্বাভাবিক, সে প্রশ্নগুলো ন্যায্য। কিন্তু গত 3 মাসে আমরা যেভাবে আন্দোলনের গতিপথটা যেভাবে যেতে দেখলাম, এবং তারপর স্পষ্ট দুটো বিভাজন দেখলাম, যেটা আজকে আলটিমেটলি যেভাবে কালমিনেট করলো, যে একদিকে জেডি এর গণকনভেনশন, আরেকদিকে জেডিএফ, তাদের মিছিল, তাদের জনতার চার্জশিট। প্রশ্ন হচ্ছে যে শিয়ালদা কোর্টে সেখানে চার্জ গঠন হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তারা হেফাজতে রয়েছেন। আমরা দেখেছি যে 11ই নভেম্বর থেকে, অর্থাৎ আগামী পরশু থেকে ট্রায়াল শুরু হবে। এরকম জায়গায় দাঁড়িয়ে জনতার চার্জশিট কি? এখন ঠিকই আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক সংশয় থাকতে পারে, অনেক সন্দেহ থাকতে পারে, কিন্তু তদন্ত তো একটা ভীষণ টেকনিক্যাল বিষয়। যেমন আজকাল অনেকেই গুগল দেখে বলে দেন যে এই রোগে এই করা উচিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার মানে তো সার্জারিটা আমি গুগল দেখে কি করতে পারি না, তার জন্য কিন্তু আমাকে ডাক্তারবাবুর কাছেই যেতে হবে। তো এই যে জনতার চার্জশিট, এটা কি কোথাও দাঁড়িয়ে মব জাস্টিসেরই একটা সোফিস্টিকেটেড ফর্ম হয়ে যাচ্ছে না?
আচ্ছা, আমার কথাটা আমি প্রথমে বলিনি, সেটা হচ্ছে যে এই কেসটা সাবজুডিস এবং এটা নিয়ে তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া নিয়ে আমি কি বলবো, আর বলার কিছু নেই। কিন্তু যেটা আমি দেখছি যে এই ডাক্তারি আন্দোলনের যারা শুরু করেছিলেন, মানে জুনিয়র ডাক্তার আন্দোলন যারা শুরু করেছিলেন, অর্থাৎ জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, এবং তাদের সঙ্গে মানুষ র্যালি করেছিলেন, এটা কিন্তু আমরা নিজের চোখেও দেখেছি এবং আপনাদের গণমাধ্যম সব জায়গায় দেখেছি। তো দীর্ঘদিন এটা চলার পর আমরা মানে সরকারের সঙ্গে যে নানা ধরনের ফেস অফ হচ্ছে বা মানে জাস্টিসের জন্য যে লড়াই, আইনি লড়াই হচ্ছে, সেটা তো চলছে। রাস্তায় মানুষের ক্ষোভ আমরা দেখেছি এবং সেই ক্ষোভের ভিত্তিতে মানুষ অনেক প্রশ্ন রাখছেন, সেগুলো নিশ্চয়ই সবই পরবর্তীকালে আমরা জানতে পারবো যে এতে উত্তরগুলো কি। কিন্তু যেটা নতুন ঘটনা দেখলাম ঘটতে, সেটা হচ্ছে এই জেডি এর ফরমেশন, মানে হঠাৎ একটা বাইনারি তৈরি করা হলো। এখন আমার মত কি জানেন তো, আমার মতটা খুব পরিষ্কার স্পষ্ট, সেটা হচ্ছে যে 10টা দাবির ভিত্তিতে আন্দোলনটা শুরু হয়েছিল। তার কিছু দাবি মেনে নেওয়ার কথা, কিছু দাবি মানেননি, এটাও, এবং সেই সব নিয়ে লড়াই চলবে। এর মাঝখান থেকে জেডিএ এসে একটা নতুন ন্যারেটিভ দিচ্ছে, ইত্যাদি করছে, এবং সেটা আমরা দেখলাম অনেক পরে। তো তারা প্রথমেই বলতে পারতেন প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিভাজনটা বলছেন, আমি যে কজন ডাক্তারকে চিনি বা যেভাবে আমরা আন্দোলন বলুন বা যা যা প্রশ্ন মানুষ করছেন সেসব দেখছি, তাতে আমরা কিন্তু প্যারালাল ন্যারেটিভের নিয়ে কোনো মানে ইন্টারেস্ট ডাক্তারদের আছে বা পেশেন্ট পার্টির আছে বলে মনে হয় না। আমার মনে হয় যে ওই যে 10টা দাবি আছে না, ওই 10টা দাবি তো শুধুমাত্র অবশ্যই প্রাথমিক দাবি তিলোত্তমার বিচার, সেটা নিশ্চয়ই, কিন্তু তারপর তো হসপিটালের হেলথ সিস্টেম নিয়ে, মানে গভর্নমেন্ট হেলথ সিস্টেমকে কেন্দ্র করে, এবং রেফারাল ইত্যাদি অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে। সেইগুলো সমস্যা এবং সেইগুলো সমাধান করার দ্রুত চেষ্টা করতে হবে। এইসব বাইনারি তৈরি করে আন্দোলন মানে যারা করছিলেন তাদের দাবিকে লঘু করা যাবে না। আর সেই নিয়ে দ্বিপাক্ষিক প্রচুর তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু ওতে ফাইনালি যেটা হবে যে এতে কোনো সমাধান বেরোবে না। সমাধান একদম সহজ কথা, যে প্রশাসনের সঙ্গে ডাক্তারদের যেরকম আগে কথা হচ্ছিল সেই কথা চলবে, এবং সেখান থেকে যা উঠে আসবে, যতটা অ্যাচিভ করা যাবে, প্রশাসন যতটা ভেবে দেখবেন, এটাই ফাইনাল কথা, এটাই গুরুত্বপূর্ণ। আমার এখানে কমলেশ্বরদা আপনি যে কথাটা বলেন একদম আমরা তার সঙ্গে সম্পূর্ণ সহমত, শুধু কয়েকটা গ্রে এরিয়া আছে। প্রথমত হচ্ছে যেটা আপনিও বললেন যে এই প্রথমেই এরা এ কথা বলেননি কেন, নাম্বার ওয়ান যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পরে বলছেন যে তাদের যেভাবে সাসপেন্ড বা এক্সপেল করা হয়েছে সেটাও আসলে থ্রেট কালচার, এবং আমরা দেখেছি সেইটাকে আটকানোর জন্য এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের নোটোরিয়াস ক্রিমিনাল হিসেবে দেখে দিচ্ছেন অনিকেত মাহাতোরা। হতেই পারেন তারা নোটোরিয়াস ক্রিমিনাল, আমরা সত্যি উই ক্যানট ভাউচ ফর দেম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা তো প্রথমে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের শুরুতে তাদের তো আমরা প্রথমে বলতে দেখিনি যে যখন আরজি করে পোস্টমর্টেম হয়েছিল তখন তাদের কয়েকজন প্রতিনিধি সেখানে আমরা স্যাটিসফাইড এটা লিখে দিয়েছিলেন। আমরা তো তাদের বলতে দেখিনি এটা যে ওই যে জায়গাটা ভাঙা নিয়ে এত শোরগোল, এত তথ্য লোপাটের অভিযোগ যেটা সেদিন সবচেয়ে প্রবলভাবে উঠে এলো, আমরা তো দেখিনি যে জুনিয়র ডাক্তাররা প্রথমেই বলেছেন যে হ্যাঁ ওই যে ওটা ভাঙা হয়েছিল সেখানেও কয়েকজনের স্বাক্ষর ছিল। অনেক কিছুই তো আমরা প্রথমে বলতে দেখিনি। আমরা তো প্রথমে বলতে দেখেছি 150 গ্রাম বীর্য, আমরা প্রথমে বলতে দেখেছি পেলভিক বোন ভাঙা। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে এই যে না কিন্তু আমি একটা বলি, আপনি আগে ঠিক করে নিন আপনি সরকারের হয়ে কথা বলবেন বলে কি করছেন। তাহলে যদি বলেন প্রশাসনের হয়ে কথা, তাহলে আপনি বলতেই পারেন, সেটা আমার বক্তব্য। কমলেশ্বরদা, আমি খুব বিনয়ের সঙ্গে জানাচ্ছি, সরকার বা প্রশাসনের হয়ে কথা, আপনি প্রশ্নটা যখন করলেন আমি উত্তর দিচ্ছি। সরকার বা প্রশাসনের হয়ে কথা বলার কোনো দায় আমার নেই, কোনোদিন ছিল না, এখনো নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, কমলেশ্বরদা, আমার কাছে যদি জেডিএফ এর যে বক্তব্য সেই বক্তব্যগুলো যতটা গুরুত্বপূর্ণ, আমার কাছে জেডিএ এর যে বক্তব্য সেটাও একই রকম গুরুত্বপূর্ণ। আমার কাছে 14ই আগস্ট রাতে আমিও পথে নেমেছিলাম,
আমার মতো বহু মানুষ পথে নেমেছিলেন, যারা কিন্তু ফাইনালি 2 ঘন্টা 7 মিনিটের কোন কমিটিতে কে বসবেন, ইউনিয়নের কবে ইলেকশন হবে, এটাতে তাদের ইন্টারেস্ট নেই, তাদের অভয়ার বিচারে হঠাৎ কেন হ্যাঁ নেমেছিলেন, তাতে অসুবিধা কি আছে? না তা আপনার কিসে ইন্টারেস্ট আছে তার উপর তো আন্দোলন চলবে না। আন্দোলন তো চলবে আন্দোলনের পথে, আপনি তো আন্দোলনের নির্ধারক হবেন না, এটা বুঝুন। আন্দোলনের নির্ধারক কি শুধুমাত্র কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এরা হবেন? কারা হবেন? মানে নির্ধারক আমি তো হব না, আমার হওয়ার যোগ্যতাও নেই এবং আমার অভিপ্রায়ও নেই, কিন্তু আন্দোলনের নির্ধারক কারা হবেন? কেন? অনেক ডাক্তার আছেন, অনেক জুনিয়র ডাক্তার আছেন, অনেক সিনিয়র ডাক্তার, তাদের সঙ্গে রয়েছেন অনেক মানুষ, র্যালি করছে, দেখছি তো রেগুলার, আপনারাই দেখাচ্ছেন। না এটা যাদের আন্দোলন তাদের কথা বলতে দিন, যাদের আন্দোলন তাদের কথা বলতে দিন। এখানে আপনি পক্ষ নিয়ে কথা বলবেন কেন? পক্ষ নিয়ে তো আমি কথা বলছি না, আমি তো দুপক্ষেরই প্রশ্ন তুলছি, যেটা আমার কাজ, এবং আমি আমার কাজটা খুব ভালোভাবে জানি। কমলেশ্বরদা ঠিক যেভাবে আপনি আপনার কাজটা খুব ভালোভাবে জানেন। এবার সেই চার্জশিট যদি কোর্ট বলেন, মনে করেন যদি না আপনি কোথায় দুপক্ষের প্রশ্ন তুলছেন? জনতার চার্জশিট কি? আপনি তো সেই আবার তদন্তের টেকনিক্যালিটি নিয়েই প্রশ্ন করলেন যে তদন্তটা টেকনিক্যাল বিষয়, তদন্ত ইটসেলফ একটা টেকনিক্যাল বিষয়, যেমন সার্জারি ইজ আ টেকনিক্যাল বিষয়। আমি গুগল পড়ে একটা সার্জারি নিয়ে দিস্তা শব্দ উপর দিয়ে গেলেও ফাইনালি আমি সার্জারিটা করতে পারবো না। আপনি তো টেকনিক্যাল বিষয়ে ঢুকছেন, আমি জানি না, আমি তো বলিনি, আমি তো আপনাকে বলিনি টেকনিক্যাল বিষয়ে ঢুকতে। আপনি তো টেকনিক্যাল বিষয়ে ঢুকলেন যে কাদের সামনে ভাঙা হয়েছে, কাদের সই নিয়ে কাদের সামনে পোস্টমর্টম হয়েছে, তো আপনি জানেন, আমি তো জানি না এগুলো। আমি বলতে চাইছি যে এইটা কোর্টের উপর ছেড়ে দিন না, আদালতের উপর ছেড়ে দিন, প্রশাসন আছেন তাদের উপর ছেড়ে দিন। প্রশাসন না পারলে প্যারালাল ন্যারেটিভ তৈরি করে নতুন করে বলার কি আছে? না প্রশাসনের উপরে, প্রশাসনের উপর তো ভরসা নেই। কলকাতা প্রশাসন মানে পুলিশ, প্রশাসন মানে সিবিআই, পুলিশে ভরসা নেই, সিবিআই এ ভরসা নেই, সুপ্রিম কোর্টে ভরসা নেই, শিয়ালদা কোর্টে ভরসা নেই, তাহলে কার উপর ভরসা? আমি শুধু এটা জানতে চাইছি যে কার উপর ভরসা? আরে প্রশাসনের উপর তো কোর্টের ভরসা নেই, আদালতের ভরসা নেই, তো তাহলে আবার সিবিআই কে দিল কেন? আমি একটু শুধু অ্যাড করি, প্রধান বিচারপতির শুনানিতে পরশুদিন যখন একজন আইনজীবী, এক সেকেন্ড কমলেশ্বর, আমি একটু ক্লিয়ার করে দিই, তথ্যগুলো দিয়ে দিই। যখন প্রধান বিচারপতির পরশুদিনের শুনানিতে নির্দিষ্টভাবে একজন আইনজীবী বলেন যে প্রশাসনের ওপর এবং বিচার ব্যবস্থার ওপর পশ্চিমবঙ্গের মানুষের ভরসা নেই, তখন প্রধান বিচারপতি তাকে বলেন আপনি কার হয়ে অ্যাপিয়ার করছেন? 3 বার বলেন আপনি কার হয়ে অ্যাপিয়ার করছেন, আপনি কার হয়ে অ্যাপিয়ার করছেন, আপনি কার হয়ে অ্যাপিয়ার করছেন। তিনি উত্তর দেন না, তখন বলেন এটা ক্যান্টিন গসিপের জায়গা নয়। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যখন এই ঘটনা ঘটলো তার না কিন্তু ক্যান্টিন গসিপের জায়গাটা কি সেদিন শুরু হয়েছে নাকি? ক্যান্টিন গসিপের জায়গাটা আজকে শুরু হচ্ছে নাকি? বারবার তো বলছি যে প্রথমেই আদালত কেন ডিসস্যাটিসফাইড হবে, সেখানেই তো স্পষ্ট লুকিয়ে আছে। আদৌ পুলিশের হাত থেকে এটা সিবিআই কে দেওয়ার দরকার কি ছিল? আরে সেটা তো আপনার ন্যারেটিভ, আপনার তৈরি করা ন্যারেটিভ, মানুষ শুনছে না। 150 গ্রাম বীর্য আমি বলিনি দাদা, বলেছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, একজন ডক্টর। গণমাধ্যমের উপর নির্ভরশীল নয় এই সমস্যা। একজন ডক্টর বলেছেন, আমি বলিনি 150 গ্রাম বীর্য। 150 গ্রাম বীর্য আপনি বলছেন না, সেটা কোর্টে প্রমাণিত হবে ঠিক কি ভুল, সেটা নিয়ে আমরা তর্ক করছি কেন? বলুন, যেই বলুন, আমার বক্তব্য হচ্ছে এইটা নিয়ে আমরা আলোচনা করব কেন? আমাদের তো এই টেকনিক্যালিটি আলোচনা করার জায়গা নেই, আমার ক্ষমতা নেই, আমি ফরেনসিক স্পেশালিস্টও নই। এক্স্যাক্টলি, দেবাশিস হালদারও না, আমি তো সেটাই বলছি। ফরেনসিক আছে,
আমি সেটাই বলছি, আমার তো আরো নেই, কারণ আপনি তো ডক্টর, আমি তো ডক্টরও নই। আপনি ভাবতে পারেন যে ডক্টর হয়ে আপনি বলছেন যে 150 গ্রাম সিমেন্ট, কিন্তু ক্রাইম সিনটা প্রোটেক্টেড কেন হলো না সেটা বলবো না। ক্রাইম সিনটা ভাঙার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের তারপর মীনাক্ষী মুখার্জি গিয়ে মালাটা কেন দিলেন? আরে বাবা, আমি বলছি না, আমার বক্তব্য হচ্ছে সেটা তো ফরেনসিকের লোক বলবে। আপনি বলুন না ক্রাইম সিন প্রোটেক্টেড হলো না কেন? কাদের গ্রেপ্তার করা হয়েছিল ক্রাইম সিন ভাঙচুর করার জন্য? ক্রাইম সিন ভাঙচুর করার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা এখন গ্রেপ্তারেই রয়েছেন। যাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে সিবিআই হেফাজতে রয়েছেন, তো তারা ছাড়া পেয়ে গেলে তখন না এগুলো বলবেন। আমি আসবো, একটা বিরতি আমায় নিতেই হচ্ছে, বিরতির পর আমি ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি ডক্টর মুখার্জির কাছে আসবো। ডক্টর মুখার্জি, সিবিআই এর যেখানে মেনশন করা হয়েছে, আমি যেটা পড়ছিলাম যে সিবিআই এর দায় সারা তদন্ত, জনতার চার্জশিট প্রকাশ করছেন আন্দোলনকারীরাই। দেখুন, একটা কথা আমি বলি যে সিবিআই, আপনারা মনে রাখবেন, সিবিআই তদন্ত তার ফাঁক ফোকর। হ্যাঁ, সিবিআই তদন্তের ভার পেয়েছিল 5 দিন পরে, তার আগে কলকাতা পুলিশ তদন্ত করেছিল 4 দিন পরে, কিন্তু পরের দিন হ্যান্ডওভার হয়েছিল। 4 দিন পরে কোর্টের অর্ডার হয়েছিল, পরের দিন হ্যান্ডওভার হয়েছিল, মানে 5 দিন পরে। তার আগে কলকাতা পুলিশ তদন্ত করেছে। সিবিআই যেটা কোর্ট থেকে অর্ডার হলো যে কোর্টের নজরদারিতে সিবিআইকে তদন্ত করতে হবে। সিবিআই একের পর এক মুখবন্ধ খামে কোর্টে তার রিপোর্ট জমা দিয়েছে এবং আজ পর্যন্ত 6টা রিপোর্ট জমা পড়েছে। প্রথম রিপোর্টে সিবিআই কি বললো? প্রথম রিপোর্টে সিবিআই বলল যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তারপরে আমরা কি দেখলাম, বিভিন্ন সময়ে ভিডিও বেরিয়ে আসলো যে সেমিনার রুমে মার্ডার হয়েছে, রেপ হয়েছে বলা হচ্ছে, সেইখানে পরের দিন সকালবেলা ভোরবেলা থেকে মাছের বাজার বসে গেল। তাতে কি হলো, পুলিশ সাফাই দিচ্ছেন যে ওখানে 11 ফুট, 4 ফুট, 16 ফুট এই সমস্ত সব মেজারমেন্ট চলছে। তারপরে দেখা গেল সেটাও ভুল, সেটাও মিথ্যে। আপনি চিন্তা করতে পারেন যে একটা ঘর শুধু, যেখানে একজন রেপ মার্ডার হয়েছে, নৃশংসভাবে একটা হত্যা, সেইটাকে পুলিশ প্রোটেক্ট করেনি কলকাতা পুলিশ। তো তারপরে আপনি কি দেখলেন যে অভয়ের বাবা মা বলছে যে আমরা চাইনি যে ওই দিন সাথে সাথে গিয়ে দেহটার সৎকার হোক, আমরা দেহটাকে প্রিজার্ভ করতে চেয়েছিলাম। আপনি আমাকে বলুন, আমি প্রতিটা মেডিকেল কলেজে আপনি যদি যান, গিয়ে দেখবেন এই রকম মার্ডার কেস বা যদি রেপ মার্ডার কেস হয়, পোস্টমর্টম হয়, সেটাই নিয়ম। সেই পোস্টমর্টমের পরে পরিবারকে বডিটা হ্যান্ডওভার করে দেওয়া হয়, তারপরে পরিবার গিয়ে তাদের মতন সৎকাজ করে। কোথায় আপনি দেখতে পেয়েছেন বলুন তো যে কাউন্সিলর, এমএলএ এত বড় এত যত্ন নিয়ে সৎকার করতে যাচ্ছে? আর কোনো কি মৃত্যু হয়নি রাজ্যে? তা থেকেই বোঝা যায় যে দুটো জায়গায় প্রমাণটা ছিল, একটা সেমিনার রুম বা তার আশপাশটা, আর ছিল শরীরের মধ্যে, বডির মধ্যে। সেইখানে ট্যাম্পারিং হলো সেই ক্রাইম সিনে, আর বডিটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো, আর রিপোস্টমর্টম যদি প্রয়োজন হয় তার কোনো উপায় রাখা হলো না, সেটা সিবিআই বলেছে। তো আজ পর্যন্ত সিবিআই এর তদন্তে সুপ্রিম কোর্ট কোনোবার অসন্তোষ প্রকাশ করেনি। সুপ্রিম কোর্ট উল্টে বলেছে সিবিআই কে সময় দিতে হবে, সিবিআই এর তদন্ত ঠিক পথে এগোচ্ছে। এবং এই পরশুদিন যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, তখন ডক্টর মুখার্জি সংক্ষেপে আসি। আপনি যেগুলো বলছেন প্রত্যেকটা খুব ভ্যালিড পয়েন্ট। আমি শুধু এখানে বলি, কি বলছেন সিবিআই তদন্ত তার ফাঁক ফোকর, কেন সিবিআই এর চার্জশিটে এসব কথার ছিটে ফোটাও নেই? দ্বিতীয়বার পোস্টমর্টেমের জন্য পরিবারের অনুরোধ বিষয়ে একটি বাক্যও লেখা গেল না কেন? সিবিআইকেও রক্তগঙ্গার কথা কেউ বলেছেন নাকি? পোস্টমর্টেম নিয়ম মোতাবেক হয়েছে, এফআইআর নিয়ম মেনে হয়েছে, শেষকৃত্য নিয়ম মেনে হয়েছে, পুলিশের তদন্ত নিয়ম মেনে হয়েছে, হত্যাটিও কি নিয়ম মেনেই হয়েছিল? কি এটা? দেখুন, আমি এটা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে চার্জশিট এইভাবে তো হয় না, যেটা অনির্বাণও বললেন
যে চার্জশিটে হচ্ছে যে পুলিশ বা তদন্তকারী সংস্থা তারা কি কি পেয়েছে, কে কে উইটনেস আছে, কার থেকে কি বয়ান পেয়েছে, না না এরা হচ্ছে যেটা করছে। দেখুন এর মধ্যে রাজনীতিটা বেশি আর অভয়ের বিচারের ব্যাপারটা গৌণ। আমি এই কারণে বলছি, আপনি প্রশ্ন করতে পারেন কেন বলছেন এরকম। এদের যদি থাকে হচ্ছে অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাহলে দুটোই এরা যেটা বলছেন স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 2 ঘন্টা এরা কথা বলেছেন। তাহলে তারা কি এই যে এখন যে অভিযোগগুলো করছেন চার্জশিটে সেগুলো তাকে বলেছেন? এক্স্যাক্টলি, সে প্রশ্ন তুললেন না কেন তারা? আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন সেটা বলেননি। এবার তারপরে এসে তারা বলছেন চার্জশিটের সম্বন্ধে যদি কিছু থাকেও সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, শিয়ালদা কোর্টে আছে। তো আমি যদি অভয়ের বিচার চাই, চার্জশিট যদি আমার মনে হয় ঠিক মতন হয়নি, আমি তো প্রথম সুপ্রিম কোর্টে বলবো, আমি তো শিয়ালদা কোর্টে বলবো। আমি সেখানে যদি না বলে আমি যদি বলি চলো কালকে হচ্ছে সিজিও কমপ্লেক্সে চলো, তা থেকে বোঝা যায় তাহলে অভয়ের বিচারটা গৌণ, মুখ্য হচ্ছে। আপনারাও এর মধ্যে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন? না, আমরা গেছি, আমরা এখনো বলছি যে আমরা যাচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে যে চার্জশিটের মূল প্রসঙ্গটা তুমি যদি আজকের চার্জশিট করো, মানে যেটা তুমি দেখালে, সেই চার্জশিটের ধরনটাই এটা কমপ্লিটলি, আমি জানি না পলিটিক্যালি বলবে কি, আমি জানি না কোনো একটা নির্দিষ্ট ইন্টারেস্ট গ্রুপ বলবে, যাদের একটা মস্তিষ্ক প্রসূত সঠিক নয় এমন একটি পথ এই চার্জশিটের ডেফিনিশনটা। কিন্তু চার্জশিট যেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা বারবার যেটা বলছি, আমরা কিন্তু চার্জশিট নিয়ে না, কারণ চার্জশিট যেটা সুপ্রিম কোর্ট জমা দিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত গোপনীয় এবং 6টি খাম ওখানে জমা পড়েছে, এবং এর পরের ডেটে ওটা 7ম, যেদিনকে এটা রিভিলেশন হবে, প্রকাশ্যে আসবে, সেদিন বোঝা যাবে। আমরা বলেছি গতি আনবার জন্য, আমরা বলেছি দেয়ার আর সার্টেন থিংস যেগুলো আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে আশা করছি না, বা আমরা বিভিন্ন সময় তাদের অ্যাকশনসে দেখেছি তারা কোঅপারেশন করছেন না, বহু কমিটমেন্টস ফেলিওর হচ্ছে। ঠিক সেরকম জায়গায় সিবিআই তার নিজের ভূমিকা পালন করছে কিনা এবং দ্রুততার সাথে করছে কিনা, যেটা আমরা বারবার বোঝবার চেষ্টা করেছি। এমনকি মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন দ্রুততার সাথে এর সমাধান হোক, ইনফ্যাক্ট রায়টা আসুক, কিন্তু এটা তো একটা প্রসেস। তা আমরা তাকে কারেক্টিফাই করবার জন্য আমরা সেদিনকে ওখানে সিবিআই কমপ্লেক্সে গেছিলাম আমাদের প্রতিনিধি। আমি সম্বিতের কাছে আছি। সম্বিত, যেমন আমি বা তুমি, আমরা প্রচুর ইনসিডেন্ট কভার করেছি, প্রচুর মৃত্যু সামনে থেকে দেখেছি, কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট লিখতে পারি না। তেমনি চার্জশিট দেওয়াটা একটা টেকনিক্যাল ব্যাপার। আসলে কি গোটা আন্দোলনটা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত করা হচ্ছে? দেখুন, যে চার্জশিটের কথা হচ্ছে সেটাকে একটা নমেনক্লেচারের হিসেবে যদি আমি দেখি, তাহলে আমাদের টেকনিক্যাল যে মিনিং চার্জশিটের সেটার সাথে মেলে। তো এটাকে আমি অভিযোগ ধরে দিচ্ছি। এবারে যদি আমি অভিযোগ ধরে নিই, একটা আন্দোলনকারীদের মধ্যে অভিযোগ থাকতেই পারে, তারা প্রত্যক্ষভাবে এই ব্যবস্থাটার সঙ্গে জড়িত, তারা অভয়ের সঙ্গে কাজ করেছেন অনেকে, তারা অভয়ের সমব্যথী, সেই অর্থে তারা এই অভিযোগগুলো এনেছেন না, যদি সেটা ধরেও। দুটো দিক রয়েছে, একটা হচ্ছে যে আপনাকে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে, আপনাকে তদন্তকারীদের উপর ভরসা রাখতে হবে। আরেকটা হচ্ছে যে প্রশাসন। দুটো দিক রয়েছে, এই ঘটনার দুটো দিক রয়েছে, যে একটা তদন্তকারীরা তদন্ত করে দেখছেন, সেটা সিবিআই এর হাতে রয়েছে, তারা যা এভিডেন্স পাবেন, তারা যা প্রমাণ পাবেন সেটা তারা কোর্টের সামনে রাখবেন, তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে এই ক্রাইমটা এইভাবে হয়েছে, তার এই প্রুফ রয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি। আরেকটা যে প্রশাসনিক দিক, এই আন্দোলনকারীরা কিছু কিছু প্রসঙ্গ তুলেছেন, যে তাদের থ্রেড কালচারের কথা বলেছেন, অভিযোগ করেছেন, তাদের যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দাবি করেছেন, দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবার আমি যদি শুধুমাত্র তদন্তকারীদের ব্যাপারটা দেখি, যদি বিচার ব্যবস্থার ব্যাপার দেখি, আপনি বিচার ব্যবস্থার উপরে ভরসা নেই এই জায়গায় আপনি যেতে পারবেন না। এই কারণে আপনার অভিযোগ থাকতেই পারে যে ঠিক মতো তদন্ত হচ্ছে না, বিচার ঠিক মতো হচ্ছে না, কিন্তু আমাদের বুঝতে হবে যে বিচার হয় তদন্তকারী সংস্থা তারা যে প্রমাণ জমা দিচ্ছে এবং যে আইন রয়েছে সেই অনুযায়ী বিচার। আমরা প্রথমে ভেবেছিলাম, অনেকে আন্দোলনকারীরা অভিযোগও করেছিলেন, সাধারণ মানুষও ভেবেছিলেন যে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় অনেকে জড়িত, কিন্তু এখন পর্যন্ত সিবিআই যা হাতে তথ্য প্রমাণ পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে একজনই আপাতত জড়িত, কিন্তু হয়তো বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেই তদন্ত চলছে বা সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
আন্দোলনকারীরা তার উপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু তাদের কখনোই এইটা বলার জায়গায় নেই, তারা থাকতে পারেন না যে সিবিআই তদন্ত করতে পারছে না এবং সিবিআই এবং বিচার ব্যবস্থা ঠিকমতো বিচার দিতে পারছে না। এটা অভিযোগ হতে পারে, বা যে ক্যান্টিন গসিপের কথা প্রধান বিচারপতি বলেছেন সেরকম হতে পারে, বা চায়ের আড্ডার এসব কথা আমরা বলতে পারি, ব্যক্তিগত আলাপচারিতায় আমরা বলতে পারি, কিন্তু সেটা একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা এই কথাটা বলতে পারি। সেটাই তো হচ্ছে সম্বিত প্রশ্ন হচ্ছে এটাই যে পছন্দের এই অপরাধীকে আমার পছন্দ নয়, এই অভিযুক্ত এর বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ তদন্তকারী এজেন্সি সে যেই হোক, পুলিশ হোক সিবিআই হোক, আমার ওকে পছন্দ হচ্ছে না, কারণ আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা শার্লক হোমস বলছে না 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 এটা হতে পারে না। হ্যাঁ, তো তারা যদি তাদের কাছে সেই যদি তথ্য প্রমাণ থাকে, তাদের কাছে যদি সেটা নিয়ে একটা সন্দেহের কথা থাকে, তাহলে সেটা সিবিআই কে জানাতে পারে। এবং আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে সিবিআই শতাধিক লোককে বোধহয় অলরেডি জিজ্ঞাসাবাদ করেছে, তাদেরকে প্রশ্ন করেছে। এবার যদি কিছু থেকেও থাকে, আমাদের এটাও মাথায় রাখতে হবে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগ। এবার সেইটার তদন্ত হচ্ছে, কাজেই আন্দোলনকারীরা প্রকাশ্যে যাই তারা বলে থাকুন, যেভাবে চার্জশিট দিয়ে থাকুন ইত্যাদি ইত্যাদি যাই করে থাকুন, তারা সেই অভিযোগ নিয়ে যেতে পারেন সিবিআই এর কাছে এবং তাদের কাছে বলতে পারেন যে এই তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে, আপনারা এটাকে তদন্ত করে দেখুন। সে পথ তাদের কাছে খোলা রয়েছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না বলে আমার কোনো ভরসা নেই, যা হচ্ছে পুরোটাই ভুল হচ্ছে, এই জায়গায় আমরা যেতে পারি না। এবং অনেক তদন্তের ক্ষেত্রে আমরা দেখেওছি যে আমাদের একটা বিশ্বাস থাকে যে এই ঘটনাটা এরকম ভাবে হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থা তদন্ত প্রক্রিয়া কখনোই কোনো বিশ্বাসের উপরে বা শুধুই অভিযোগের উপরে চলে না। আমি এখানে একটা লাইন, একটা এই কোট আনকোট জনতার চার্জশিটের একদম লাস্ট লাইনটা আমি যেটা শুরুতেই পড়লাম, আমি আরেকবার পড়ছি, এবার ঘুরে দাঁড়ানোর পালা ইত্যাদি ইত্যাদি জবাব চাওয়ার সময় ভয় ও দুর্নীতি চক্রের হোতা স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ কর্তা এবং মন্ত্রীর বিরুদ্ধে তাই দেওয়া হচ্ছে চার্জশিট। প্রতিটি প্রশ্নের সদুত্তর যদি না পাই, প্রশাসন ও সরকার এই জঘন্য হত্যাকাণ্ডের দায় যদি স্বীকার না করেন, তাহলে অভয়াদের কাছে আমরা অপরাধী থেকে যাব। এখানে তো সরাসরি যার সঙ্গে তারা 2 ঘন্টা 7 মিনিটের মিটিং করে এলেন এবং যে মিটিংয়ে এই প্রসঙ্গগুলো একটাও তুললেন না, শুধু কবে ইলেকশন হবে, কবে ইউনিয়নের কোন কমিটিতে কে থাকবেন, কোন টাস্ক ফোর্সে কে থাকবেন, কারা নোটোরিয়াস ক্রিমিনাল, এইসব বলে এলেন। এখানে তো সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে তার দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দিকেও। অ্যাকচুয়ালি তাদের যে দুটো দাবি ছিল, সেটার মধ্যে একটা ছিল পুলিশ কমিশনারকে সরানো, আর একটা হচ্ছে স্বাস্থ্য সচিবকে তার পদ থেকে সরানো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেননি। স্বাস্থ্য সচিবকে সরানি, পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছেন। তো এখন বক্তব্য যে আপনাদের এটা থাকতেই পারে, কিন্তু যেটা সমস্যা হয়েছে, যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন মতিয়া, সেটা হচ্ছে যে আন্দোলনের গতিপথটা হঠাৎ করে একটুখানি বদলে গেছে। কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা যেটা আমি দেখেছি তাতে মনে হয় যে যখনই আন্দোলনকারীদের মধ্যে কারা এটা নেতৃত্ব দিচ্ছেন, কারা পরামর্শ দিচ্ছেন, কোথা থেকে তহবিল আসছে ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো যখন উঠতে আরম্ভ করেছে এবং যখন একটা উল্টো দিক থেকে একটি পাল্টা সংগঠন গড়ে উঠেছে, তখনই আন্দোলনের ধারটা অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে। এর দায়টা কিন্তু যারা মূল আন্দোলনকারী বলে যদি আমি ধরেই নিই জুনিয়র ডক্টরস ফ্রন্টকে, তাদেরকেই নিতে হবে এবং তাদেরকেই ঠিক জায়গায় থাকতে হবে। আপনি সঠিক প্রশ্ন করেছেন বা সঠিক কথা বলছেন যে তারা যখন নবান্নে গিয়ে শেষ সভাটি করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেইখানে এমন একটা জায়গা দেখা গেল যে শুধুমাত্র নির্বাচন করা, ছাত্রদের প্রতিনিধি থাকার কথা, তার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল পুরো আন্দোলনটা। সেইটার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। আমি আসবো সম্বিত তোমার কাছে, আমি এখানে একটু আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, তুমি কিছু বলতে চাইছিলে? হ্যাঁ, আমার খুব সহজ বক্তব্য যে চার্জশিট যখন আপনারা দিলেনই, আপনি শার্লক হোমসের কথা বলছিলেন, কিন্তু শার্লক হোমসের তদন্ত প্রক্রিয়া মেথডগুলি এতটাই সময়ের থেকে এগিয়ে থাকা ছিল যে পরবর্তীতে নানা পুলিশ স্কুল বা ডিটেকটিভ স্কুলে সেগুলি পড়ানো হতো। তো শার্লক হোমসেরই একটি বক্তব্য ছিল যে একটি ঘটনার পেছনে অনেকগুলি থিওরি হতে পারে, তদন্ত করতে নেমে হয়তো আপনি একাধিক হাইপোথিসিস দাঁড় করাতে পারেন এবং একটা একটা করে স্ট্রাইক আউট করতে করতে লাস্ট যেটা বাকি থাকবে সেটা যতই ইমপ্রবাবল হোক না কেন, আপনাকে সেটাকেই ঠিক বলে ধরে নিতে হবে যদি তথ্য প্রমাণ সেটাকে সাবস্ট্যান্সিয়েট করে। এক্ষেত্রে ডাক্তারবাবুর অত্যন্ত বুদ্ধিমান, তারা প্রচণ্ড মেধাবী, তারা যদি চার্জশিট দিলেন, তাদের কাছে কি তথ্য, কার নাম, কার বিরুদ্ধে কোন প্রমাণ আছে, এইটা দিয়ে তো একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, অল্টারনেটিভ থিওরি যে না
এইভাবে হয়নি, এইভাবে হয়েছে, পুলিশ বা সিবিআই যেভাবে বলছে এইভাবে নয়, এইভাবে হয়েছে, এইটা তো করতে পারতেন। তাহলে তারা সেটা না করে একদিকে পুলিশ বা সিবিআই যেখানে 11খানা সায়েন্টিফিক এভিডেন্স সঞ্জয় রায়ের বিরুদ্ধে দিয়ে চার্জশিটটা সিবিআই তৈরি করেছে, সেখানে কিন্তু ফরেন্সিক মেডিসিনের এইমসের যিনি ডিরেক্টর দিল্লির, তিনি রাজ্য সরকারের কেউ নন, তৃণমূল কংগ্রেসের কেউ নন, তিনিও ক্লিন চিট দিয়েছেন এই আরজি করে হওয়া অটপসিকে, যে সেখানে কোনো ম্যাল প্র্যাকটিস হয়নি। তো এই রকম সায়েন্টিফিক প্রমাণ বা হার্ডকোর এভিডেন্স তথ্য ইত্যাদি দিয়ে সন্দেহ যে দিদি মোদি সেটিং বাইনারি যে কারণে কলকাতা পুলিশ তথ্য লোপাট করছে, সিবিআইও সেই দিকেই তদন্ত নিয়ে যাচ্ছে। তাহলে তারা দিল্লি এমসে কি অশ্বিনী কুমারকে একটা সিদ্ধারা উপহার দিয়ে দিন না, সুপ্রিম কোর্টও দীর্ঘসূত্রিতা দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখুন এই দ্বিচারিতার জায়গাটাতে প্রবলেম হচ্ছে যে লজিক বা ফ্যাক্ট বা হার্ড এভিডেন্স, পলিটিক্যাল অ্যাঙ্গেল নয়, হার্ড এভিডেন্সের প্রশ্ন উঠলে এরা পালাচ্ছেন কেন? সেইখানেই তো বারবার খটকাটা লাগছে যে ডাক্তার রিয়া বেরা, এই ভদ্রমহিলা, উনি ডাক্তার, জুনিয়র ডাক্তার সন্দীপ ঘোষ লবি নন, তিনি অটপসির সময় ভেতরে ছিলেন, তিনি ফান্ড করে টাকা তুলেছেন, তহবিল করেছেন আন্দোলনের জন্য। এই কথাটা ঘটনার প্রায় 1.5-2 মাস পর যখন আমরা চেপে ধরছি, তখন ডাক্তারবাবুরা বলছেন। আমার এখানে ডক্টর মুখার্জির কাছে প্রশ্ন, যে আমরা কি শুনেছিলাম প্রথমে, যে জোর করে আরজি করে পোস্টমর্টম করানো হয়েছিল, পরে যখন সাইন করা কাগজ যখন হাতের সামনে এলো, তখন বলা হলো যে না, যে ডক্টররা ওখানে ছিলেন এবং সই করেছিলেন তারা নাকি সবাই সন্দীপ ঘোষের লবির লোক। যদি সন্দীপ ঘোষের লবির লোক হয়, তাহলে এই রিয়া বেরারা তারা কেন আবার ফান্ড করে টাকা তুলছেন বা তাদের কেন অ্যালাউ করা হচ্ছে এই আন্দোলনে, সেটা বোঝা গেল না। এবার আমার ঠিক এখানটাতেই প্রশ্ন, যে এতগুলো জায়গায় আসলে বিভ্রান্তিটা কারা ছড়ালেন এবং কেন ছড়ালেন, নাম্বার 1। নাম্বার 2, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের এই হঠাৎ করে ময়দানে চলে আসা ডেফিনেটলি শাসক দলের দ্বারা মোটিভেট হয়ে আসছে, তার সম্ভাবনা যথেষ্ট প্রবল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে আজকে তারা যে প্রশ্নটা তুলেছে, যে কোটি কোটি টাকা তোলা হয়েছে, সেই টাকার ভবিষ্যৎটা কি? শাসক দল, আজকে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রশ্নটা তুলেছেন যে সেই টাকা কি কাজে ব্যবহার হচ্ছে। দেখুন, প্রথমে একটা কথা বলবো যে এই যে অনির্বাণও বলছিলেন, কিন্তু এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই অভিযোগে কিন্তু এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এখন জেলে আছেন এবং তাদের বিরুদ্ধে এখনো চার্জশিট দেওয়া হয়নি। সুতরাং সিবিআই এর চার্জশিট এখনো কমপ্লিট নয়, ফাইনাল চার্জশিট দেওয়ার পরেই আমরা জানতে পারবো আরও কি কি আছে। তবে সবাই এটা বিশ্বাস করে, যেভাবে সব দেখে এসছে, যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং তার চেষ্টাটা পুরোপুরি প্রথম থেকে চেষ্টা করা হয়েছে এবং হয়েছে। এবার দ্বিতীয়ত আপনার প্রশ্নে বলছি যে দেখুন, একটা সোসাইটি যদি কেউ করে যদি পয়সা তোলে, তাদেরকে অডিট করাতে হয় এবং তারা যে পয়সা তুলছে তাদেরকে অডিট করে দেখাতে হয় কোথায় কি খরচ হয়েছে, এবং অনির্বাণ ওটা জানেন, যদি সেটা না করতে পারে তার জন্য ইনকাম ট্যাক্সে তাদের কাছে জবাবদিহি চাইতে পারে। কিন্তু এটাও ঠিক, তার জন্য আর একটা অ্যাসোসিয়েশন বলতে পারে না যে তাদের টাকাটা তারা কীভাবে খরচ করবে, কারণ তাদেরকে যারা ডোনেট করছে তারা কেন ডোনেট করেছে, কি কারণে ডোনেট করেছে, আন্দোলনের জন্য ডোনেট করেছে। প্রথম হচ্ছে হস্টেলের অ্যাড্রেসে, সেটা দেখুন, আপনি যেটা বলছেন যে একটা নিয়ম মেনে হয়েছে কিনা, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা দেখতে হবে। সেটা যদি না হয়ে থাকে তার জন্য সেটা তারা ব্যবস্থা করবেন, যারা তদন্ত করবেন বা যাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু একটা অ্যাসোসিয়েশন তাদের মধ্যে দাবি করছে, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, কারণ ওদের সাথে ঝগড়া, কেউ কারোকে পছন্দ করে না, তো তারা বলছে। কিন্তু সেটা তারা বলতে পারে না ওইভাবে, এই জন্যে যে তারা জবাবদিহি করবে সেই অথরিটির কাছে যারা জবাবদিহি তারা চাইতে পারে, প্রশ্ন করতে পারে। যেমন ইনকাম ট্যাক্স, যে এত টাকা তুলেছো, সে টাকাটা কোথায় গিয়েছে, কি করেছিল তুলেছো, সোসাইটি রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা নিয়ম মেনে হয়েছে কিনা। তো সেইগুলো হচ্ছে আইনের বিষয়, সেখানে তাদের জবাবদিহি করতে হবে। কিন্তু সেই জবাবদিহিটা করতে পারে না কুণাল ঘোষ বা জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন বা তাদের কর্মী। অনির্বাণ, দেখুন, জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন যারা তৈরি করেছেন তাদেরও অধিকার আছে সংগঠিত হওয়ার, তারা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা যে শাসক দলের মদতপুষ্ট, এটা তো বোঝা যাচ্ছে। আমি জানি না বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, যদি হয়ে থাকেন, ধরা যাক হয়ে থাকেন, উল্টো দিকের লোকজন শাসক দল বিরোধী দলের মদতপুষ্ট, সেক্ষেত্রে তারা যদি শাসক দলের মদতপুষ্ট হয়ে থাকেন, তাদের অধিকারটা তো খর্ব হয়ে যায় না। আমাদের দেখতে হবে কাদের বক্তব্যে যুক্তি আছে। অ্যাসোসিয়েশন যারা করেছেন তারা বলছেন আমাদের একতরফা দাগিয়ে দিয়ে হস্টেল থেকে, কলেজ থেকে, ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছিল,
হাইকোর্ট যার উপর পরবর্তীকালে স্থগিতাদেশ দেন। এটা তো ঠিক যে ডাক্তার অনিকেত মাহাতো যখন নবান্নে বসে দে আর নটোরিয়াস ক্রিমিনালস বলছেন, এটা তিনি আবেগের ফলে বললেন, তার রাজনীতির কারণে বললেন, তার ব্যাপার। একই জিনিস যদি তার বিরুদ্ধে করা হয়, যে কেউ যদি তাকে বলেন যে না আপনি নটোরিয়াস ক্রিমিনাল, তাহলে এই যে আপনি যেটা প্রথমেই তুলেছিলেন প্রশ্নটা, যে মব জাস্টিসের মতো বা জাস্টিসও এটা নয়, শুধু দাগিয়ে দেওয়া, তথ্য প্রমাণ দরকার নেই, মৌপিয়া আপনি অমুক, অনির্বাণ আপনি তমুক, এটা বলে দিলেই হলো, তথ্য প্রমাণের দরকার নেই, ও চোর, ও ডাকাত, ও সেই। তাহলে ভাই এই গোটা তদন্ত প্রক্রিয়া, আইন, রুল অফ ল এসব ভুলে যাও, দরকার নেই। তাহলে হাসপাতাল ইত্যাদি কিছুরই দরকার নেই ভাই। ওকে বলবে তুমি চোর, ও তাকে বলবে তুমি চোর, ওইভাবেই চলতে থাকুক। এই মাৎসন্যায়ের জায়গায় নিয়ে যাওয়ার দায় যারা সমাজ বদলের ডাক দিচ্ছি বলে নেমেছিলেন রাস্তায় ডাক্তারবাবুরা, তারা কি এড়াতে পারবেন? শুধু জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন এখানে একেবারে পরিষ্কার একটি ঘটনা। দেখো, আমি ইন দ্য ফার্স্ট প্লেস যেটা আশা করব বা আশা করেছিলাম, ইনফ্যাক্ট এই যে আন্দোলন, এটা একটা বহুবার কথা হয়েছে, এটা নতুনভাবে রিপিট করে লাভ নেই। তার কারণ এই 14 তারিখ অগস্ট মাসে সেদিন মানুষ দেখেছিলেন জন আন্দোলন কাকে বলে, তার রিডিউস করতে করতে এখন জুনিয়র ডক্টরসদের চার্জশিট, সেটাও কোয়েশ্চেনেবল, এবং প্রত্যেকেই প্রশ্নটা তুলছেন, এবং তার মাঝখানে বহু গো ব্যাক হয়েছে। আমি বিশেষভাবে এই কারণে এই কথাটা বলছি যে যদি পলিটিসাইজেশন একটা কারণ হয়ে থাকে, তাহলে বলবো দে ল্যাক ইন্টিগ্রিটি। এখানে কিন্তু কোনো সন্দেহ নেই। তার কারণ এখানে আরেকটা প্রশ্ন উঠেছে, অ্যাসোসিয়েশনের নামে টাকা। আচ্ছা, অ্যাসোসিয়েশনের নামে টাকা কিভাবে আসছে, কোথায় আসছে, কিন্তু রুটটাতে দেখতে হবে তার রেজিস্ট্রেশন, এবং সেই রেজিস্ট্রেশন তো কোনো হোস্টেলের রুম হতে পারে না। সুতরাং এখানে একটা ফ্যালাসি রয়ে গেছে। আমি জানি না এখানে অন্য কোনো কুট উদ্দেশ্য আছে কিনা, কিন্তু ফ্যালাসি আছে, ভ্রমাত্মক ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রসঙ্গ, 400 যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন, মানে এটা আমাদের কফার বলে আমি বলছি, আমি মুখ্যমন্ত্রীকে অবশ্যই সমর্থন করি না এই ঘটনাতে, উনি অনেক বেশি অ্যাক্টিভ হতে পারতেন, কিন্তু করেননি। কিন্তু একটি ঘটনা বুঝতে হবে, রাজ্য সরকার বলছেন, আমি শুধু মুখ্যমন্ত্রী বলছি না, 450 কোটি টাকার মতো এই সময় প্রাইভেট হসপিটালসগুলোতে এই গভর্নমেন্টের স্বাস্থ্য সাথীর ব্যয় হয়েছে। এই খরচাটা একটা কারণ হচ্ছে কর্মবিরতি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে 54 কোটি টাকা এই জুনিয়র ডক্টরদের কেউ উনি সরাসরি নাম না বললেও তারা ইনভলভ ছিলেন এই র্যাকেটে, এবং তারা এটা আর্ন করেছেন অ্যাজ দেয়ার ফিজ। যদি সেটা হয়ে থাকে, তাহলে এটাও কিন্তু খুব স্বাভাবিকভাবে এই জন আন্দোলনের বিরোধী একটা চরিত্র তৈরি করছে। আমি আবারও বলছি, এই কারণে বলছি যে এই গো ব্যাক ধ্বনি আমাদেরও শুনতে হয়েছে। তথাপি প্রশ্নগুলো করলেই তো আপনি ধর্ষকের পক্ষে এই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে। সম্বিত, বিষয়টা হচ্ছে যখনই এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, এমন একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে যে এই প্রশ্নগুলো তোলা মানেই হচ্ছে ধর্ষকের পক্ষে। না, সেটাই আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে, যে তারা যে আন্দোলনটি শুরু করেছিল এবং সেখানে যে সাধারণ মানুষের বিপুল সমর্থন ছিল, এবং এখনো এক অংশের মানুষের সমর্থন রয়েছে, তো সেটা কেন ছিল? সেটা কারণ হচ্ছে যে সকলেই মনে করেছিলেন যে এই আন্দোলন যে পথে চলছে সেটা ঠিক পথ, বা সরকারের কাছে তাদের প্রতিবাদ পৌঁছে দেওয়ার একটা পথ। এবারে এই যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠবে। যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, সেটা শাসক দলের মদতপুষ্ট কিনা সে প্রশ্ন যদি ওঠে, সেটাও যেমন স্বাভাবিক, তেমন এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনে সিপিএমের সমর্থক রয়েছে কিনা বা নকশালরা রয়েছে কিনা সে প্রশ্ন উঠবে। আপনি যখন একটা আন্দোলন করবেন, সেইটা শাসক দল প্রথমে করে উঠতে পারে, সেটা একটা শাসক দলের ব্যর্থতা ছিল প্রথমে, কিন্তু তারা যখন সুযোগ পেয়েছে তারা সেটা করবে, এবং সাধারণ মানুষও প্রশ্ন করতেই পারেন, এই প্রশ্নগুলো উঠবে। কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়া এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে এই আন্দোলনকে ঠিক পথে মানুষের সমর্থন যেরকম ছিল সেই সমর্থন পাওয়ার চেষ্টা করা, সেই দায়টা জুনিয়র ডক্টরস ফ্রন্টকে নিতে হবে। তারা ঠিক কোন পথে আন্দোলনকে নিয়ে যেতে চাইবেন, কোন দাবি রাখবেন, প্রশাসনের কাছে যে দাবি রাখছেন তারা, তার যৌক্তিকতাটা তাদেরকে প্রমাণ করতে হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। খুব সংক্ষেপে ডক্টর মুখার্জি আমাকে শেষ করতে আমি একটু কথাই বলবো, যে দেখুন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে কিন্তু ওই 2 ঘন্টায় নবান্ন মিটিং এর পরে, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা দেখেছে যারা আজকে রয়েছে সেখানে, যে ওখানে মুখ্যমন্ত্রী তাদের সাপোর্ট আছে, কারণ তিনি প্রিন্সিপালকে বলছেন কেন রাজ্য সরকারের কাছে পাঠাননি, কেন তাদেরকে সাসপেন্ড করেছেন। আচ্ছা, সেটা কলেজ কমিটি করেছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তারা গিয়েছে, কলকাতা হাইকোর্টে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছে এবং তাদের অক্সিজেনও পেয়েছে, সেই জন্য তারা এটাকে ফর্ম করেছে। আজকে যদি আপনি বলেন যে থ্রেট কালচার ছিল কিনা, থ্রেট কালচারের নায়ক হচ্ছে অভিক দে বলে পরিচিত, সেই অভিকদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী তদন্ত করেছে, সেই রিপোর্টে আছে যে অ্যাটলিস্ট কমপক্ষে 5টা মেডিকেল কলেজে থ্রেট কালচার ছিল।
আরজি কর, নর্থ বেঙ্গল, বর্ধমান, জেএনএম, রামপুরহাট। তো সেই রিপোর্টটা কি রাজ্য সরকার বলেছে যে এই রিপোর্টটা ভুল? তাহলে সেটা যদি বলে না থাকে, রাজ্য সরকার মেনে নিয়েছে থ্রেট কালচার ছিল। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। কিন্তু যেদিকে বিষয়টা যাচ্ছে, ডক্টর বনাম ডক্টর, সত্যি কি আরজি কর কাণ্ডের বিচার সেই দাবিতে ঠিক পথে আমরা হাঁটছি, নাকি আসলে গোটাটাই রাজনীতির ঘোলা জলে আবর্তিত হচ্ছে? এই প্রবণতাই যদি চলতে থাকে সব পক্ষ থেকে, তাহলে তার থেকে দুঃখের এবং তার থেকে লজ্জার কিছু হবে না। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।